নমস্কার বন্ধুরা, আজকের তো শুধু তোমারই জন্য আজকের পর্ব 7 নাম্বার পর্ব শুরু করছি। আশা করি পর্বগুলো খুবই ভালো লাগছে। আজকের পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি না নতুন শুনছেন তারা অবশ্যই আগের যে গল্পটা সেটা অবশ্যই শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। শুরু করছি। রাত্রি ফোনটা রেখেই গার্ডেনে চলে এলো। এখানেই একটু আগেই কত কিছু হলো। রাত্রি একটা বেঞ্চে বসে কিছুক্ষণ আগের কথা ভাবছিল। নিশীথ এলো একটু পরে। রাত্রির পাশে বসে কোনো ভনিতা ছাড়াই নিশীথ বলল, নাও এবার বলো কি হয়েছে। রাত্রি হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নিশীথের দিকে। কিছু বলার আগেই নিশীথ বলল, এত অবাক হওয়ার কিছু নেই, আমি শুটিংয়ের সময় ছিলাম এখানে। রাত্রি আরও অবাক হয়ে বলল, তুমি এখানে ছিলে আর আমি দেখতেই পেলাম না? কারণ তুমি বিজি ছিলে। এখন বলো কি হয়েছে। হোয়াই আর ইউ সো ডিস্টার্ব? রাত্রি সত্যিই অবাক হলো। কম দিন তো আর হলো না নিশীথকে সে আজ অনেক দিন ধরেই চেনে, কিন্তু আজও কোনো না কোনোভাবে নিশীথ ওকে অবাক করে। আজও ওর মনটা ভালো নেই বুঝেই এখানে ডেকেছে নিশীথ। রাত্রি কিছু বলছে না দেখে নিশীথ বলল, কি হলো? রাত্রি একটু থেমে বলল, তুমি তো ছিলে ওখানে, বুঝতে পারোনি? সমস্যা হয়েছে সেটা বুঝতে পারলেও ঠিক কী হয়েছে সেটা বুঝতে পারেনি। বোঝা হয়তো পসিবলও ছিল না, তাই না? তাও ঠিক। তাহলে এখন বলবে কি হয়েছে? রাত্রি একটু সবটা খুলে বলল একটু থেমে নিশীথকে। গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত সবটাই। ইথান যা কিছু করেছে আর রাত্রি তার পরিবর্তে যা যা করেছে সবটাই বলল। নিশীথ সবটাই শুনল। রাত্রি যখন বলছিল তখন নিশীথই একটাও কথা বলেনি, শুধু শুনেছে। রাত্রি নিজের কথা শেষ করে একটু থামলে নিশীথ বলল, তুমি তো হিসেব অনুযায়ী ইথানকে ওর যোগ্য জবাব দিয়েই দিয়েছ, তাহলে এখনও মুড অফ কেন তোমার? জানি না তো, সেটাই তো বুঝতে পারছি না। আমি জানি। রাত্রি অবাক হয়ে বলল, তুমি জানো মানে? আমি জানি তোমার কেন মুড অফ। কি করে? ভেরি সিম্পল, তুমি নিজেই ভেবে দেখো। ইথান কাজের আড়ালে নিজের পার্সোনাল রাগ, ক্ষোভ, জেদ যাই হয়ে থাকুক না কেন সেটা মেটাতে চেয়েছিল বলে তোমার রাগ হয়েছিল। তখন তুমি ঠিক করলে ওকে এর একটা উচিত উত্তর দেওয়া প্রয়োজন। সেটা তুমি দিয়েওছ, কিন্তু কোন উপায়ে দিয়েছ সেটা দেখেছো? মানে ইথান যেটা করেছে তুমিও ঠিক সেই উপায়েই কিন্তু ওকে উত্তর দিয়েছ, সেই কাজের আড়ালেই, একদম ইথানের পদ্ধতি অবলম্বন করি। আর ঠিক এই কারণেই তুমি খুশি হতে পারছো না, তোমার মুড অফ। তুমি যেটা পছন্দ করো না অজান্তে সেটাই করেছো তুমি আজকে। তাই ইথানকে এরকম একটা যোগ্য উত্তর দেওয়ার পরেও তোমার ভালো লাগছে না। কি ঠিক বললাম তো? রাত্রি বিস্ময় মাখা দৃষ্টিতে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল নিশীথের কথা। সত্যি তো, ঠিকই তো বলেছে নিশীথ। যেটা সে অপছন্দ করে সেটাই তো করেছে। রাত্রি কিছু না বলে কিছুক্ষণ চুপ করে রইল। নিশীথ আবার বলল, তুমি কালকে ইথানকে সরাসরি ওয়ার্ন করে খুব ভালো করেছো, কিন্তু আজকের পদ্ধতিটা তোমার ঠিক ছিল না, ভুল ছিল। সেটাও বলবো না, কিন্তু যেটা করার পরে মন ভালো থাকে না সেটা আলটিমেটলি ভুলই হয় রাত্রি। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে এত ভেবে লাভ নেই রাত্রি। তবে আমি যতটুকু বুঝতে পারছি ইথান কিন্তু চুপচাপ এটা হজম করার মতো মানুষ নয়। সো বি কেয়ারফুল রাত্রি। এরপরে হয়তো আরও বেশি কিছু করার চেষ্টা করতে পারে ও। তুমি চিন্তা করো না। দুজনে কিছুক্ষণ তারায় ঢাকা আকাশের নিচে চুপচাপ বসে রইল, কোনো কথা ছাড়াই। অনেক সময় কথাদের হয়তো খুব একটা বেশি প্রয়োজন হয় না। এক সময় নিশীথ বলল, রাত হয়েছে, এবার ফেরা উচিত। তোমার শ্যুট আছে তো কালকে? চলো। দুজনে একসাথে ফিরে এলো রিসর্টে। রাত্রিকে ওর ঘরের সামনে পৌঁছে দিয়ে নিশীথ নিজের ঘরের দিকে এগোতে গেলে রাত্রি হঠাৎ বলে উঠল, থ্যাঙ্কস নিশীথ। নিশীথ রাত্রির দিকে না ফিরেই সামনের দিকে এগোতেই বলল, থ্যাঙ্কস শোনার জন্যে আমি কিন্তু কিছু করি না। রাত্রি জানতো এই উত্তরটাই পাবে, তাও একটু ধন্যবাদ জানাতে ইচ্ছে করছিল, তাই বলে দিল। একটু হেসে নিজের ঘরে ঢুকে গেল রাত্রি। আর নিশীথও অল্প হাসি ঠোঁটের কোণায় নিয়ে এগিয়ে গেল নিজের দিকে। নিখাদ বন্ধুত্বের প্রলেপ বোধহয় সবসময় মন খারাপ দূর করে দিতে পারে। আজ যেমন রাত্রির কিছু বলার আগেই নিশীথ বুঝে নিয়েছিল ওর মনের কথাটা।
আর সেই বন্ধুত্বের প্রলেপ দিয়েই মন খারাপের বদলে ভালো করে দিয়েছে মনটাকে। এখন দুটো মন বেশ ভালো থাকলেও একটা মন কিন্তু বেশ খারাপ। খারাপ কথাটা এখানে বোধহয় ঠিক মানায় না। মনটা খারাপ নয়, তার মনে এখন আগুন জ্বলছে, ক্রূর ক্রোধাগ্নিতে দগ্ধ হচ্ছে তার সমগ্র অন্তর। আর সেই আগুনটাকে আরও ইন্ধন যোগাচ্ছে রঙিন পানীয়ের নেশা। ইথান নিজের ঘরে বসেই একের পর এক শেষ করে চলেছে তরল মাদকের বোতল। চোখ দুটো লাল হয়ে রয়েছে, কিছুটা নেশায় আর কিছুটা রাগে। হাতের গ্লাসটা শেষ করে ইথান বলে উঠল, এতদিন তোমায় শুধু কাছে পেতে চেয়েছিলাম রাত্রি, কিন্তু আজ তুমি যা করলে তাতে তুমি ইথানের শত্রুতাকে আমন্ত্রণ করেছো বেবি। তোমার কাছে তোমাকে আসতেই হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস। বাট তার আগে এখন থেকে প্রতি পদে আমি তোমার জন্য এত বেশি সমস্যার সৃষ্টি করব যা তুমি ভাবতেও পারবে না। আজকের কাজটা তোমার একদম করা উচিত হয়নি ডার্লিং। ইথানের শত্রুতা এত সস্তা নয়। খুব পস্তাবে তুমি ডার্লিং, খুব পস্তাবে। তুমি কি ভেবেছ এই একটাই চাল ছিল আমার? নো হানি, ইউ আর রং। আমার কাছে আরও অনেক উপায় আছে, আর সেগুলো অলরেডি আমি তৈরি করেই রেখেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। কাজের আড়ালেই তুমি আমাকে অপমান করেছো তো, এখন এই কাজের আড়ালেই আমি কত কিছু করব তুমি ভাবতেও পারছো না সুইটহার্ট। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই রাত্রি বেবি। রাত্রির খুব অদ্ভুত লাগছে। সেই দিনের ঘটনার পর 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু ইথান এমন ব্যবহার করছে যেন কিছুই হয়নি। তবে আরও একটা জিনিস রাত্রি লক্ষ্য করেছে, স্ক্রিপ্টে প্রায় রোজই কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। এমনিতেই এখানে আসার উদ্দেশ্যই হলো সব রোম্যান্টিক সিনগুলো শ্যুট করা। সেখানে রাত্রি প্রতিদিনই লক্ষ্য করছে প্রতিটা সিনে নৈকট্য বেরিয়েই চলেছে। রাত্রি বেশ ভালো করেই বুঝতে পারছে এটা ইথানের কাজ। ইথান হয়তো সেই প্রথম দিনই এই সব ব্যবস্থা করে রেখেছে। রাত্রির এতে অবশ্য কোনো অসুবিধে নেই। অভিনয় তার পেশা, তার কাজ, আর কাজের ক্ষেত্রে তার এসব নিয়ে কোনো সমস্যা নেই। খটকা শুধু একটা জায়গাতেই লাগছে, ইথান তোকে অস্বস্তিতে ফেলার জন্যই এসব করেছিল। তাহলে রাত্রির এই বিপরীত প্রতিক্রিয়া দেখেও তার মধ্যে কোনো ভাবান্তর নেই কেন? রাত্রি এখানে বুঝতে একটু ভুল করছিল। ইথানের মধ্যে ভাবান্তর ঠিকই ছিল, শুধু সে বুঝতে দেয়নি বাইরে কাউকে। ইথান প্রতিনিয়ত ভেবেছে এই ক্রমবর্ধমান নৈকট্য হয়তো রাত্রিকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। রাত্রি খুব ভালোভাবেই সেইটাকে পার করে দিচ্ছে। এর ফলে ইথানের আক্রোশটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দিনে দিনে ইথান আরও হিংস্র হয়ে উঠছে। রাত্রি আর বেশি মাথা ঘামায়নি এইসব ব্যাপারে। আসলে রাত্রির মনটা তো আর ইথানের মতো জটিল নয়, তাই আর অতিরিক্ত কিছু ভাবার প্রয়োজন বোধ করেনি। এই 2 দিন রাত্রির বলতে গেলে কোনো সমস্যাই হয়নি। নিজের সম্পূর্ণ মনোযোগ কাজের প্রতি দিয়েছে। নিশিত নিজের কাজ নিয়ে ব্যস্ত। রিসর্টটা আগারওয়াল অ্যান্ড সন্সের অধীনে আসতে আর খুব বেশি দেরি নেই। দুজনেই ব্যস্ত থাকলেও টুকটাক কথা কিন্তু বন্ধ হয়নি দুজনেই সুযোগ পেলেই কিছুটা সময় কথা বলে নিত। আজকের মতো রাত্রিদের কাজ শেষ। অভ্যাস মতো রাত্রি গিয়ে বাথটবে গা এলিয়ে দিল। আর এদিকে ইথান নিজের পরিকল্পনা বিফল হতে দেখে রাগে অন্ধ হয়ে আবার দ্বারস্থ হলো রঙিন পানীয়ের নেশায়। এমনিতেই এই রঙিন তরলটি তার নিত্য নৈমিত্তিক সঙ্গী, তবে আজ যেন আবার সেদিনের মতো একটু বেশিই পান করছে। একের পর এক বোতল শূন্য হয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে বোতলে থাকা তরলের নেশা ইথানের মন মস্তিষ্কে নিজের প্রভাব বিস্তার করছে। হাতে থাকা কাঁচের গ্লাসে সোনারি তরলটুকু এক চুমুকে গলাধঃকরণ করার সঙ্গে সঙ্গেই যেন একটা ক্রূর হাসি ফুটে উঠল ইথানের ঠোঁট জুড়ে। একটা ব্যঙ্গাত্মক হিংস্রত্মক আভাস। নেশার ঘোরে ইথান আপন মনেই বলতে শুরু করলো, তুমি হয়তো ভাবছো ইথান অ্যাডামস আর কিছু করবে না, রাইট? বাট ইউ আর রং ডার্লিং। আমি এত সহজে তোমাকে ছেড়ে দিতে পারি না সুইটহার্ট। আজ পর্যন্ত আমি যাকে চেয়েছি তাকেই নিজের করে পেয়েছি। বাট তুমি তো আমাকে টাচ পর্যন্ত করতে দিতে চাও না, তাই না? ভেবেছিলাম কাজের মাধ্যমেই তোমাকে বুঝিয়ে দেব তোমাকে আমার হতেই হবে, বাট তুমি তো উল্টে আমাকেই অপমান করে বসলে। ইথান নিজের ইনসাল্ট এত সহজে ভুলে যায় না, এর মাসুল তো তোমাকে দিতেই হবে। আজ 2 দিন ধরে আরও বেশি করে প্রতিটা সিনের ইন্টিমেসি লেভেল আরও বাড়িয়েছি, কিন্তু তোমার কোনো অসুবিধে হলো না?
পুরোটাই একজন ডেডিকেটেড দক্ষ অভিনেত্রীর মতো সামলে নিলে। গ্রেট, আই লাভ দ্যাট। কিন্তু তোমার এই ডেডিকেশানই কালকে তোমার কাল হয়ে দাঁড়াবে হানি। কাল তো তুমি কথাগুলো বলতে বলতে যেন ইথানের চোখ দুটো চকচক করে উঠল। একটা বিশ্বজয়ের হাসি যেন ছড়িয়ে পড়ল তার ঠোঁট জুড়ে। এই হাসি প্রতিধ্বনিত হতে লাগলো সারা ঘর জুড়ে। ইথান যেন তার আসন্ন জয়লাভের আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। নিজের পরিকল্পনায় নিজেকেই শুনিয়ে যেন কল্পনা করছে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটার। নেশার ঘোরে যেন আনন্দে উন্মত্ত হয়ে উঠেছে সে। একসময় ইথান উঠে এগিয়ে গেল তার লাগেজের দিকে। আসন্ন এই মুহূর্তের কল্পনায় এখন সে এতটাই উত্তেজিত যে অন্য কোনো দিকে তার কোনো খেয়ালই নেই। এখন সে তার আনন্দটাকে আরও বেশি করে উপভোগ করতে চায়। লাগেজটা খুলে ঝাপসা দৃষ্টিতেই কি যেন খুঁজতে লাগলো ইথান। একসময় কাঙ্ক্ষিত বস্তুটা পেয়েও গেল, তার সুখের সন্ধান। ইথান এখন অন্য জগতের বাসিন্দা। কল্পনার জগতে নিজের সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্তটাকে বারবার প্রত্যক্ষ করতে করতেই এলিয়ে পড়ল বিছানায়। নেশার প্রভাবই হোক আর অন্য কোনো কিছুর কারণেই হোক, ঘুমে ঢল নামলো তার দু চোখ জুড়ে। পরদিন সকালটা যেন সবার জন্য একটু ধীরে সুস্থি শুরু হলো। কারণটা আর কিছুই না, আজ সকালে কোনো শুটিং নেই, তাই সবাই একটু আরামেই দেরি করে ঘুম থেকে উঠেছে। রাত্রি অবশ্য ব্যতিক্রম। আগে যদিও মাঝে মাঝে একটু আধটু নিয়মের হেরফের করতো, কিন্তু এখন খুব অসুবিধে না হলে নিয়মের কোনো হেরফের করে না। আজও সে প্রতিদিনের মতোই ভোরবেলায় উঠে ফ্রেশ হয়ে নিজের দৈনন্দিন ছক বাঁধা দিনচর্চা শুরু করে দিয়েছে। রাত্রি গোটা সকালে আজ আর ঘর থেকে বেরোলোই না। সব কাজ সেরে ব্রেকফাস্ট সেরে সে সোজা ভিডিও কল করলো কুহেলিকে। অনেক দিন ওদের সাথে কথা হয়নি রাত্রির। আলেক, কুহেলি আর বিশেষ করে পুচকে দুটোকে তো মিস করে মাঝে মধ্যেই। আজ বেশ ভালোই সুযোগ পাওয়া গেছে। সচরাচর এমন সুযোগ খুব একটা পায় না সে। কল করার আগে অবশ্য ঘড়িতে একবার চোখ বুলিয়ে রেখে নিয়েছিল। ইন্ডিয়ায় এখন দুপুর 1:30 বাজছে। অন্যদিন হলে এই সময় কল করলেও কোনো লাভ হতো না, কিন্তু আজ আবার রবিবার, তাই কোনো অসুবিধেই নেই। রাত্রি যখন কুহেলিকে ভিডিও কলিং করার প্রস্তুতি নিচ্ছে, তখন এদিকে কুহেলি সবে অনু আর অলিকে খাইয়ে এবার নিজেদের লাঞ্চের ব্যবস্থা করছে। অনু আর অল্লিকে খাইয়ে দিয়েছে। ঠিক সেই সময়, সেই একটা ঘন্টাখানেক হলো, সেই সময় টুক করে ফোনটা বেজে উঠল। কুহেলির ফোনটা ওদের ঘরেই ছিল। হঠাৎ সে তার শব্দ করে বেজে ওঠায় আলেক ল্যাপটপটা সরিয়ে রেখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ভেসে ওঠা রাত্রির নামটা দেখি আলেকের ঠোঁটে একটা আলতো হাসি খেলে গেল। কলটা রিসিভ করি আলেক বলল, বলুন ম্যাডাম, সময় হলো তাহলে? আমাদের তো মনে আছে দেখে খুশি হলাম। এই, তোর কাজ নেই কোনো? অমনি শুরু হয়ে গেলি। তোর সঙ্গে কথাই বলবো না। কুহেলি কোথায়? ওকে দে না ফোনটা। ওর ফোন তুই ধরেছিস কেন? আরে আরে আরে, আমার ওয়াইফের ফোন আমি ধরবো না তো কি তুই ধরবি নাকি? তুই থামলি, দে কুহেলিকে ফোনটা। কুহেলি নিচে আছে, লাঞ্চ সার্ভ করছে, আর আমি ওপরে রুমে আছি। দাঁড়া, যাচ্ছি ওর কাছে। কুহেলি দুটো প্লেটে ওর আর আলেকের জন্য খাবার বাড়ছিল। হঠাৎ করে আলেক ওর সামনে ফোনটা ধরায় প্রথমটা একটু চমকে গেলেও স্ক্রিনে রাত্রির হাসির মুখটা দেখে কুহেলির ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। আলেকের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আরে রাত্রি, হাউ আর ইউ? রাত্রি এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কুহেলির পেছনে দাঁড়ানো আলেককে উদ্দেশ্য করে বলল, দেখ দেখ, একটু শেখ কিছু। ফোন রিসিভ করে কেমন আছে জিজ্ঞেস না করেই শুধু উল্টো পাল্টা কথা। আলেকও কি আর চুপ থাকার মানুষ? সেও বলে উঠল, এই শোন, তুই কিন্তু। আলেক বলতে শুরু করেছিল বটে, কিন্তু কুহেলি সেটাকে আর সম্পূর্ণ হতে দিল না। মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, তোমরা আবার শুরু করে দিয়েছো? আরে থামো একটু, এসব পরে করবে তোমরা। আমি আগে কথা বলে নিই, তারপরে তোমরা যত খুশি এইসব করো। বলো রাত্রি, কেমন আছো? আই এম গুড। তোমাদের কি খবর? এই তো ভালোই। তোমার শুটিং কেমন চলছে? দারুণ। আমি এখন প্লংটনে আছি, স্কটল্যান্ডে। ওয়াও, নাম শুনেছি, খুব সুন্দর জায়গা নাকি? খুবই। আর যে রিসর্টটায় আমরা স্টে করছি না, সেটাও ভীষণ সুন্দর। অ্যান্ড গেস হোয়াট, রিসর্টটা কার? কুহেলি একটু অবাক হলো। একবার আলেকের দিকে তাকিয়ে বলল, কার? আমাদের চেনা কারোর? অফকোর্স, তোমরা খুব ভালো করেই চেনো। এই আপাত অজ্ঞাত অথচ তাদের পরিচিত ব্যক্তিটির কথা বলতে গিয়ে রাত্রির চোখে মুখে একটা খুশির উচ্ছ্বাস যে ঝিলিক দিয়ে যাচ্ছে, সেটা দেখেই হয়তো কুহেলি একটু আন্দাজের বশেই বলল,
মিস্টার আগরওয়াল কি? কুহেলির উত্তরে শুধু রাত্রি নয়, আলেখও অবাক হলো। নিশীথের কথা আলেখের মাথাতে আসেইনি। রাত্রি প্রথমটা একটু অবাক হলেও পরে হাসি মুখে বলল, আমারই ভুল, তোমার মতো ইন্টেলিজেন্ট মেয়েকে আমি সারপ্রাইজ করতে চেয়েছিলাম। ইয়েস, ইউ আর রাইট, নিশীথ এই রিসর্টটা ওনার, এবং তবে এখনও পুরোপুরিভাবে হয়নি, সেই সূত্রেই এখানে রয়েছে। আমি তো প্রথম দিন এখানে এসে নিশকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। রাত্রির চোখে একটা অন্যরকম উজ্জ্বলতা লক্ষ্য করল কুহেলি। এটা অবশ্য আজ প্রথম লক্ষ্য করছে না সে, এর আগেও প্রতিবার কুহেলি লক্ষ্য করেছে এবং দেখেছে যতবারই রাত্রি নিশীথের প্রসঙ্গে কোনো কথা বলে আপনা থেকেই চোখে মুখে একটা অনন্য খুশির উচ্ছ্বাস ফুটে ওঠে। রাত্রি বেশ কিছুক্ষণ কথা বলার পর আলেখের সঙ্গে এবং পুচকি দুটোর সঙ্গে কথা বলা হলো না, কারণ ওরা ঘুমিয়ে গেছে। তারা তো এখন ঘুমের রাজ্যে বিচরণ করছে। প্রায় আধ ঘন্টা পর যখন অবশেষে ওদের গল্প শেষ হলো, তখন কুহেলিদের ডাইনিং রুমের দেয়ালে ঝোলানো বড় ঘড়িতে সময়ের কাঁটাগুলো দুটোর ঘরে ইতিমধ্যেই পা রেখে ফেলেছে। কুহেলি আর আলেখ আর দেরি না করে খেতে বসে গেল। খেতে খেতে কুহেলিকে একটু অন্যমনস্ক দেখে আলেখ বলল, কি হলো, কি ভাবছো? আবার ঋতু আর নিশীথের কথা ভাবছো নিশ্চয়ই। কুহেলি আগে অবাক হতো, কিন্তু এখন আর অবাক হয় না। আলেখ সে শুরু থেকেই ওর মনের খবর খুব সহজেই বুঝে নিতে পারে। বরং এখন যদি কোনো দিন এর উল্টোটা ঘটে যায়, তাহলে কুহেলি অবশ্যই অবাক হবে। কুহেলি সম্মতিসূচক মাথা নেড়ে বলল, আমার সত্যিই খুব খারাপ লাগে জানো তো। দুজনের জীবনটাই কেমন যেন পূর্ণ হয়েও অপূর্ণ। আলেখ, আমার কিন্তু এখনও মনে হয় আমাদের এই বিষয়ে ওদের সঙ্গে একবার কথা বলা প্রয়োজন। কুহেলি, আমি বুঝতে পারছি কুহেলি, কিন্তু তোমাকেও তো বুঝতে হবে। তুমি ওদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললে হয়তো ওদের এই সুন্দর রিলেশনটার ওপরেও কোনো এফেক্ট পড়লো, এত সুন্দর একটা ওদের বন্ধুত্বের ওপরে এফেক্ট পড়লো। তুমি ওদের খুশির সন্ধান দিতে গিয়ে হয়তো অজান্তেই ওদের দুঃখ দিয়ে ফেললে। সেটা কি ঠিক হবে কুহেলি? কুহেলি নীরবে শুধু মাথা নাড়ল। আলেখ আরও বলল, আমি এই কারণগুলোর জন্যই বলছি, ওদের একটু সময় দাও, দেখবে সময় সব কিছু ঠিক করে দেবে কুহেলি। কিন্তু আলেখ, যদি সময়ের অপেক্ষা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়, যদি এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে ওদের দুজনের ভবিষ্যৎই আরও বেশি অপূর্ণতায় ভরে ওঠে, এমনটা হবে তুমি কেন ভাবছো কুহেলি? এমন কিছু নাও তো হতে পারে, আবার হতেও তো পারে, তাই না? তুমি যতই বলো আলেখ, সময় সর্বশক্তিমান। এটা যেমন ঠিক তেমনই এটাও ঠিক যে অনেক ক্ষেত্রে সময়কে নিজের উপযুক্ত করে নিতে হয়। আমি যদি কোনোদিনও বুঝতে পারি যে আমার হস্তক্ষেপ করা প্রয়োজন ওদের মাঝখানে, তখন কিন্তু আমি হস্তক্ষেপ করবই। সময়ের জন্য আর অপেক্ষা করব না আলেখ। আলেখ আর কিছু বলল না, বলার মতো হয়তো কিছু নেইও। সময় নিজে থেকেই সব ঠিক করবে নাকি কুহেলির হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়বে, সেটা আপাতত ভবিষ্যতের গর্ভেই নিহিত আছে। নির্ধারিত সময়ের পূর্বে তার আভাসটুকু পাওয়া সম্ভব নয়। এদিকে রাত্রির মনটা বেশ তরতাজা মনে হচ্ছে। পুচকে দুটোর সঙ্গে কথা না হলেও আলেখ আর কুহেলির সাথে কথা বলে বেশ ভালো লাগছে। খুশি মনেই রাত্রি আজকে স্ক্রিপ্টে একটু চোখ বুলিয়ে নিল। মনে মনে নিজেকে এলির চরিত্রে তৈরিও করে নিল কিছুটা। তখনও রাত্রি জানে না ইথান আজকের জন্য কী পরিকল্পনায় মত্ত। ইথান নিজের ঘরে বসে নতুন স্ক্রিপ্ট দেখছে আর হাসছে। তির্যক সেই হাসির রেখা যেন আর তথাকথিত সেই গ্রিক দেবতাদের মতো সুদর্শন মুখটাতে বিকৃত করে তুলছে। একটা স্বগদিক্ত যেন অজান্তেই বেরিয়ে এলো, নাও ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস বেবি। আজ আমিও দেখবো তুমি কি করে এটাকেও ক্যাজুয়ালি নাও, এটাকেও কিভাবে অভিনয়ে ফুটিয়ে তোলো। বিকেল থেকেই শুরু হয়ে গেল শুটিং প্রস্তুতি। বেশ জোর তার কদমেই চলছে সব কাজ। এই মুভির প্রডিউসার ক্যাডউইক জোনাস উপস্থিত হলেন। ওনার আসার কথা ছিল না, তাই হঠাৎ ওনাকে এখানে দেখে সবাই একটু অবাক হলো এবং সঙ্গে সঙ্গে কিছুটা তথস্থ হয়ে পড়ল। প্রডিউসার বলে কথা, তাকে সবাই একটু সমীহ করেই চলে। বেশি কেউ ওনার সঙ্গে কথা বলার সাহস পায় না, একমাত্র ইথান ছাড়া। কারণ ইথানের সঙ্গে ওনার সম্পর্কটা বেশ পুরনো। মিস্টার জোন্স এসি আগে ইথানকে জড়িয়ে ধরলেন। দুজনে হেসে কুশল বিনিময় করার পর উনি হ্যামিশের উদ্দেশ্যে বললেন, বলো হ্যামিশ, কাজ কেমন চলছে? গ্রেট মিস্টার জোন্স, সব কিছু একদম পারফেক্টলি চলছে। গুড, ভেরি গুড। তা আজ কি সিন শ্যুট হচ্ছে? দেখি স্ক্রিপ্টটা। হ্যামিশ একটা স্ক্রিপ্ট ওনার হাতে দিয়েই বোঝাতে লাগলো আজকের সিনটা।
পুরোটা শোনার আগেই হঠাৎ মিস্টার জোন্স রেগে গিয়ে বললেন, হ্যাঁ মিস, আমি ভেবেছিলাম তুমি অত্যন্ত প্রতিভাশালী, কিন্তু এটা তুমি কি করছো? এগুলো কি সিন? কোনো ডেপথ নেই, কোনো অ্যাট্রাকশন নেই, হোয়াট ইজ দিস? হ্যামিস অবাক হয়ে গেল। তার মতে সিনটা একদম ঠিক আছে, কিন্তু মিস্টার জোন্স যখন বলছেন তখন নিশ্চয়ই কিছু ভেবেই হয়তো বলছেন। এটা ভেবেই সে মিস্টার জোন্সকে বলল, কিন্তু স্যার এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেম নেই বলছো? এটা একটা রোম্যান্টিক সিন, আর সেখানে একটা কিস নেই, কোনো ইন্টিমেসি নেই, কি বলছো তুমি? হ্যামিসের এই অযথা তার কাজে অন্য কারোর হস্তক্ষেপ একদম পছন্দ নয়, কিন্তু প্রডিউসারকে তো আর কিছু বলা যায় না না। যদিও সে জানে এখানে সে যেভাবে সিনটা ভেবেছে সেটাই উপযুক্ত, কিন্তু মিস্টার জোন্স যেটা বুঝছেন না। হ্যামিস নিজের দৃষ্টিভঙ্গিটা ওনাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু যা উত্তর পেল তাতে যেমন সে অবাক হলো আবার রাগও হলো। মিস্টার জোন্স স্পষ্ট ভাষায় বললেন, দেখো হ্যামিস, এটা 21st সেঞ্চুরি, 60s বা 70s নয়। এখন মানুষ এই আবেগের থেকেও বেশি যেটা বোঝে সেটা হলো হরমোন। হিরো হিরোইনের ইমোশনাল ডায়লগের থেকেও তাদের আগ্রহ ফিজিক্যাল ইন্টিমেসিতে। মুভিটা আমি লাভের জন্য বানাচ্ছি হ্যামিস, সেখানে তোমার এই ইমোশনের জন্য আমার লস হোক সেটা আমি মানতে পারবো না। চেঞ্জ দ্য স্ক্রিপ্ট রাইট নাও। এত সুন্দর একটা লেকের মধ্যে সিন রয়েছে, সেখানে একটা স্টিমি কিস না হলে দর্শক মুভিটা দেখবেই বা কেন? আর শুধু কিস নয় হ্যামিস, কম্পিটিশন খুবই হাই। তুমি আরও কিছু ইন্টিমেট সিন অ্যাড করো এখানে। আর হ্যাঁ, সিনগুলো এমনভাবেই রাখবে যাতে বর্ডার লাইনের একটু নিচে থাকলেই হবে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। বুঝতে হ্যামিস ঠিকই পেরেছে। সব কিছুই যেন এখন পণ্য, যেন তেন প্রকারেণ তাকে বিক্রি করতেই হবে। গুণগত মানের কোনো মূল্যই নেই। এমনভাবে মিস্টার জোন্স সিনগুলোর কথা বলছেন যেন রেস্টুরেন্টে নিজের জন্য খাবার অর্ডার করছেন, একটু নুন কম, ঝাল বেশি। হ্যামিসের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্ব মিস্টার জোন্সের ইচ্ছার বিরুদ্ধে মুখ খুললে হয়তো আজই এই ইন্ডাস্ট্রিতে তার শেষ দিন হয়ে যাবে। হ্যামিস মুখ বুঝে সবটা মেনে নিল, নিজের অ্যাসিস্ট্যান্টকে সবটা বুঝিয়ে নতুন করে সবটা করতে বলল। রাত্রি এইসবের কিছুই জানতে পারল না, কারণ সে তো এখন তৈরি হচ্ছিল পরের সিনের জন্যে। আর এদিকে ইথানের ঠোঁটে খেলছে হাসি। এই মুহূর্তে তার থেকে খুশি বোধ হয় কেউ নেই, হবে নাই বা কেন। তার সব থেকে বড় পরিকল্পনা যে বাস্তবায়িত হতে চলেছে, সে জানতো আগের ছোটোখাটো পরিবর্তনগুলোর জন্য হ্যামিসকে রাজি করানো অসম্ভব না হলেও এটার জন্য সে কিছুতেই রাজি হবে না। অন্তত তার কথা তো কিছুতেই রাজি হবে না, কারণ সেভাবে দেখতে গেলে সিনটাই এইসবের সত্যিই কোনো প্রয়োজন ছিল না। তাই এই পন্থা অবলম্বন করতে হয়েছে তাকে। প্রডিউসার মিস্টার জোন্স তার বহুদিনের পরিচিত, বলতে গেলে বন্ধুস্থানীয়, তাই তাকেই ব্যবহার করেছে ইথান। তার পরামর্শ মতোই মিস্টার জোন্স আজকের এই ঘটনাটি ঘটালেন। যদিও কথাগুলো তাকে কষ্ট করে খুব একটা মিথ্যে বলতে হয়নি। বাণিজ্যিক দৌড়ে তার ছবিকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য এই পন্থাটাকে তিনি সত্যিই উপযুক্ত মনে করেন। তার হিসাব অনুযায়ী ইথানের কাজও হলো, আবার তার কাজটাও হয়ে গেল। মূলত এই কাজটার জন্যই তার এখানে আসা। তাই তার কাজ শেষ হওয়ার পরেই একবার ইথানের সঙ্গে দেখা করেই আবার চলে গেলেন। ইথান শুধু এখানে পৈশাচিক আনন্দের জোয়ারে নিজেকে ভাসিয়ে রেখেছে। সে তৈরি তারই পরিকল্পিত দৃশ্যে অভিনয় করার জন্য। ইথান একদম রেডি। রাত্রি এতক্ষণ মেকআপ রূপে তৈরি হয়েছিল, তাই এত কিছু যে ঘটে গেছে তার কোনোটাই সে জানতে পারেনি। সে সব কিছু থেকে অজানা রয়ে গেল। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা ভালো লেগেছে। দেখা যাক আগামীতে ইথানের এই জঘন্য পরিকল্পনা আদৌ পরিণতি পায় কিনা, এবং রাত্রি কতটা কিভাবে এটা করতে পারে, কি হয় রাত্রির সাথে, দেখা যাক। আগামীতে অবশ্যই পর্বটা খুবই সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। নমস্কার সকলকে। আজকের পর্বটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আগামী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।